নমস্কার, থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের আরেকটি নতুন কাহিনী। আজকের গল্প সংখ্যা রহস্য। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপম ঘোষ, বিভিন্ন চরিত্রে সৌরভ রায়, প্রিয়নাথ মুখোপাধ্যায়, বর্ণালী এবং আমি অভিক। শব্দ সংযোজন দেবরাজ দে। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ্য ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী সংখ্যা রহস্য। এই ডোভার্স লেনের দোতলার ঘরে আমি আর রুদ্র দিব্যি বাইরে থেকে আনা খাবার খেয়ে ভালো আছি। ভজুদার দোকানে চা আর মাঝে মধ্যে বেশ কয়েকটা কেস তো আসছে, তবে রুদ্রর মন কেন জানি একটু খারাপ মনে হচ্ছে ও ঠিক নেই। আমি আর রুদ্রপ্রিয় সামাজিক রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে এই সাত সকালে একটু চিন্তিত থাকি খবরের কাগজের পাল্লায় পড়ে। রুদ্র খোঁজে কিছু মশলাদার পাওয়া গেল কিনা কোথাও। শেষমেশ কাগজ ভাঁজ করে দিয়ে চা খেয়ে উঠে পড়ে। এমনই একদিন সকালবেলা রুদ্র আর আমি সংবাদপত্রের খুঁটিনাটি আবিষ্কার করে বড্ড বিরক্ত হয়ে মন মরা হয়ে বসে রয়েছি। রুদ্র বলল, বুঝলে বৃশ্চিক, আমার যতদূর মনে হয় ভবিষ্যতের পৃথিবীতে বিজ্ঞান ছাড়া বাকি সব কিছু নগণ্য হয়ে দাঁড়াবে। কেবলমাত্র ওই বিজ্ঞান বিষয়টা রাজ করবে। আমি ব্যতিব্যস্ত হয়ে বললাম, তার মানে তুমি বলতে চাইছো ভবিষ্যতে আমার মতন লেখক কবি না খেতে পেয়ে মারা যাবে? না, সেটা বলছি না। তবে ভবিষ্যতে বিজ্ঞান যেভাবে একচ্ছত্র রাজ করবে তাতে কোনো সন্দেহ নেই। শিল্পের ব্যাপারটা আলাদা, সে জিনিস যে কোনো জায়গায় যে কোনো সময় থাকবে, সেটা ঠিকই। তাই বলো? তুমি তো আমার ঘুম উড়িয়ে দিচ্ছিলে। তবে তোমার এমন ধারণার কারণ কি? মানে হঠাৎ করে সকাল সকাল? বাইরে থেকে আমরা চা আগেই আনিয়েছিলাম। ভজুদার দোকানের ছেলেটা আমাদের চা দিয়ে যায় সকাল করে, বদলে আমরা ওকে কয়েকটা পয়সা দিই, তাতেই সে বেটা খুশি। রুদ্র আমার দিকে একখানা চিঠি বাড়িয়ে দিল, একটা সুন্দর চৌকো খামে মোড়া চিঠি। সে বলল, খুলে পড়ে ফেলো দেখি একবার। ওর কথা মতন আমি চিঠিটা খুললাম। জিজ্ঞেস করলাম, এটা কখন এসেছে? তুমি ঘুম থেকে ওঠার কিছু আগে। আমি পড়েছি যদিও, তবুও চাইছি তুমি একবার পড়ে দেখো। রুদ্র যখন বলছে তখন নিশ্চয়ই এর কোনো কারণ আছে। তবে চিঠি দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো রাজবাড়ির কেচ্ছা নয়, নিতান্তই কোনো সাধারণ ব্যক্তির পাঠানো চিঠি। অন্তত রাজবাড়ির চিঠির আদব কায়দা এতে নেই। চিঠিটি খুলে পড়তে শুরু করলাম। বন্ধু বরেশ রুদ্রপ্রিয়, আশা করি তুমি এবং তোমার স্ত্রী পুত্র কুশলে আছো। তাদেরকে আমার প্রণাম ও ভালোবাসা জানিও। ইদানিং বৃশ্চিকবাবুর কলমের মাধ্যমে তোমার সুখ্যাতি বেশ ছড়িয়েছে, তাকেও আমার তরফ থেকে প্রণাম জানিও। তোমার সাথে শেষ দেখা ওই কলেজে, এরপর আর কোনো সাক্ষাৎ হয়নি। দীর্ঘদিন বাদে তোমাকে মনে পড়ার একটা কারণ আছে বই কি। বর্তমানে আমরা এক অদ্ভুত সমস্যায় পড়েছি। আমার বাবার কথা নিশ্চয়ই তোমার মনে আছে, সুধীর মোহন বর্মন। যদিও মনে রাখার মতো কোনো চাপ ছেড়ে তিনি যেতে পারেননি পৃথিবীর বুকে। আমি চাই তুমি একবার বাড়িতে এসো আমাদের। চিঠিতে তোমাকে সমস্ত কথা বলছি না, তুমি একবারটি এলে তোমাকে বিস্তারিতভাবে সব কথা বলতে পারবো। তবে হ্যাঁ, তুমি এবং বৃশ্চিকবাবু কেবলমাত্র আমার বন্ধু হিসাবেই পরিচয় দিয়ে এ বাড়িতে আসবে। কেউ যেন ঘুণাক্ষরেও না জানতে পারে তুমি কোনো রহস্য উন্মোচনে এসেছো এই বাড়িতে। আমি তোমাকে যথাসাধ্য দেব রুদ্র, জানি সেটাও তোমার প্রতিভার মূল্য হবে না। আর রহস্য হলো একটি বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে, যার পেছনে অনেক কিছু নির্ভর করছে। তোমাকে সবিস্তারে আর কিছু বলছি না, কিছু গোপন তথ্য এই চিঠিতে দেওয়ার সাহস পাচ্ছি না আমি। তুমি এসো বন্ধু।
দেখা হবে। হাওড়া স্টেশনে চলে এসো, আমি তোমাকে সেখান থেকে নিয়ে যাব আমার বাড়ি। কাল বেলা 11টার সময় মূল প্রবেশদ্বারের দিকে থেকো। তোমার মুখ যদি খুব না পাল্টে যায় তাহলে অবশ্যই চিনতে পারবো। ইতি, দেবরাজ বর্মন। আমি চিঠিখানা পড়া শেষ করে রুদ্রর পানে চাইলাম। সে মাথা নিচু করে তখন সিগারেটের ছাই অ্যাস্ট্রেতে ফেলল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, ব্যাপার কি কিছু বুঝলে? না, তেমন কিছুই বুঝলাম না, তবে বৈজ্ঞানিক কোনো জিনিস নিয়ে সমস্যা সেটা বুঝতে পারছি। হ্যাঁ, তবে দেবরাজের বাবা ছিলেন ব্যবসায়ী, ইলেকট্রনিক্সের ব্যবসা ছিল। শুনেছিলাম বেশ ভালোই প্রতিপত্তি করেছিলেন ভদ্রলোক। তবে তার সঙ্গে বিজ্ঞানের কি যোগাযোগ সেটাই এখন ধোঁয়াশা। তবে এই কথা ঠিক যে আগামী দিনে এবং বর্তমানেও বিজ্ঞান যেমন যুদ্ধ বাঁধাবে তেমনই একমাত্র ভবিষ্যৎ হবে। এখন বুঝতে পারছি তোমার ভাবনার কারণ। তোমার এই বন্ধুটি কি বিজ্ঞানী? না না, সে বিজ্ঞানী নয়। যদ্দূর জানি বাবার ব্যবসা সামলায়। তাহলে এখন কিছুই জানার উপায় নেই? আগে না, আগামীকাল সকালে তাহলে বেরিয়ে পড়তে হবে। চিঠিটা পড়ে বড্ড রহস্যময় লাগছে। নিঃসন্দেহে। যেমন কথা তেমনি কাজ। পরদিন সকালে আমি আর রুদ্র স্নান খাওয়া দাওয়া সেরে সামান্য কিছু মালপত্র গুছিয়ে নিয়ে রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। একখানা ট্যাক্সি ধরে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। সেখানে নেমে ঘড়ির দিকে তাকিয়ে দেখি একেবারে নির্দিষ্ট সময়ে আমরা উপস্থিত হয়েছি। ঠিক যেন ঘড়ি ধরেই যাত্রা করা হয়েছে। কিন্তু বাঙালির সময়ের যা হাল, তাতে রুদ্রর বন্ধু কি আর সঠিক সময় আসবে? আমাদের মোটামুটি 10 মিনিট অপেক্ষা করতে হলো বটে দেবরাজ বর্মনের জন্য। রুদ্রকে দেখে হাসতে হাসতে এগিয়ে এসে সে বলল, আরে রুদ্রপ্রিয়, কতদিন বাদে তোমার সঙ্গে দেখা হলো, কেমন আছো বলো? রুদ্রপ্রিয় হালকা হেসে জানালো, সবই এগোচ্ছে ভাই। তোমার সঙ্গে দীর্ঘদিনের বিরতির পর আবার দেখা হচ্ছে। চেহারা তো আগের থেকে বেশ টেকসই হয়েছে দেখছি। তোমার চেহারা একেবারেই একই আছে ভাই, নট নরণচরণ হে। বলে হাসতে আরম্ভ করলো দেবরাজ। তারপর আমার দিকে ফিরে বলল, আপনি নিশ্চয়ই বৃশ্চিকবাবু। নমস্কার, আমি দেবরাজ বর্মন। আপনার লেখা অনেক পড়েছি, বড্ড ভালো লাগে মশাই আপনার লেখা। আমি ওর সঙ্গে হ্যান্ডশেক করে একটা মৃদু হাসি হাসলাম। সে আবার বলল, তাহলে চলুন যাওয়া যাক, এখান থেকে কিছুটা হেঁটেই যাওয়া যাবে। কথাটা সে নেহাত মন্দ বলেনি। মাত্র কিছুটা হেঁটেই আমরা উপস্থিত হলাম বর্মনবাবুর বাড়িতে। বাড়িটার বর্ণনা এক কথায় যদি দিতে হয় তাহলে বোধহয় এর নামটাই যথেষ্ট। বাড়িটার নেম প্লেটে লেখা আছে সংখ্যা মহল বলে। এই ব্যাপারটা আমায় বেশ আকর্ষিত করল। আমি জিজ্ঞেস করলাম, আপনার বাড়ির নাম সংখ্যামহল কেন? দেবরাজ বলল, আমার বাবা সংখ্যাতত্ত্বের ওপর বেশ আগ্রহী ছিলেন, তাই বাবার ওই হেয়ালি ধাঁধা এইসবের ওপর খুব দক্ষতা ছিল। যদিও আমরা দুই ভাইয়ের মধ্যে কেউই বাবার এই জ্ঞান এবং বুদ্ধির ছিটে ফোটাও পাইনি। আমি সৌজন্য রক্ষার খাতিরে একটা মৃদু হাসলাম। লোকটির সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করতেই মনে হলো বাড়িটার নাম মহল দেওয়াটা একটু বেশি হয়ে গেছে। কারণ এর পূর্বে অনেক মহলেই আমরা গিয়েছি, কিন্তু নিজের বাড়িকে মহল আখ্যা দিতে কাউকে দেখিনি। কারণ সেগুলো সত্যি সত্যি মহলই ছিল। তবে এই নিয়ে মশকরা আমাদের সাজায় না, কারণ বাড়িখানা মহল না হলেও খুব একটা মন্দ নয়। অন্দর মহলে অপূর্ব সুন্দর মোজাইক করা মেঝে, সারা ঘরে রঙিন টাইলসের অপরূপ কারুকার্য দেয়ালগুলোর সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করেছে। ঝাড়বাতি একখানা আছে বটে, তবে সেটা রাজবাড়ির মতন নয়। দেওয়ালে নানান রঙের নানান আঁকিয়ের আঁকা ছবি টাঙানো রয়েছে এবং বেশ কিছু দামি ও অদ্ভুত ফ্লাওয়ার ভাস দেখতে পেলাম। বাড়িটাকে যতটা দুচ্ছাই করেছিলাম অতটা দুচ্ছাই করবার মতন এটি নয় বটে। আমরা অর্থাৎ আমি আর রুদ্র দুজনে মিলে ঘরের চারিদিক দেখতে দেখতে দেবরাজ বলল, আসুন আসুন বৃশ্চিকবাবু, আর রুদ্র সোফা এসে বসো।
এই শোনো না, আমাদের জন্য চায়ের ব্যবস্থা করো একটু। বলে সম্ভবত স্ত্রীর প্রতি হুকুম ছাড়লেন তিনি। আমি আর রুদ্র সোফায় বসে খবরের কাগজের দিকে তাকালাম। না, এখনই পেপার পড়ব না, বরং খাটের মধ্যে আয়েশ করে পড়া যাবে ক্ষণ। রুদ্র কাগজটি তুলে একবার চোখ বুলিয়ে নিল। সে জিজ্ঞেস করল, দেবরাজ, তোমার বাড়ির সকলের সাথে পরিচয় করালে না? আর ব্যবসাপাতি কেমন চলছে? দেবরাজ সামান্য হেসে বলল, ব্যবসাপাতি ভালোই চলছে বটে, আর কর্মচারীরা মিলে বেশিরভাগ সামলায়, তাই সেক্ষেত্রে তেমন একটা অসুবিধা হয় না। তবে যেটা বলছিলে, এখন তো সকলের সাথে মোলাকাত করাতে পারছি না, কয়েকজন একটু ব্যস্ত আছে আর কি। তবে ওই যে আমার স্ত্রী রান্নাঘরে রয়েছে, এইসবে 1 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। রুদ্র সামান্য হেসে বলল, না না, সেই বিষয়ে কোনো জিজ্ঞাসা আমার নেই। তবে শুভেচ্ছা জানি তোমাদের, বিবাহিত জীবন অনেক শুভ হোক। ধন্যবাদ ধন্যবাদ বন্ধু। আর এই যে ঘরে প্রবেশ করছে আমার দাদা শুভাশিস বর্মন, ও প্রেসে কাজ করে। আমরা দেখলাম একজন সুঠাম চেহারার ভদ্রলোক ঘরে প্রবেশ করলেন। উচ্চতায় 6 ফুট, চোখে চশমা আর পরনে পাঞ্জাবি, হাতে এক পেয়ালা চা নিয়ে ঘরে ঢুকছেন। রুদ্র আর আমি সোফা ছেড়ে উঠে নমস্কার করলে উনিও পাল্টা নমস্কার করার জন্যে টি টেবিলের উপর কাপ রেখে নমস্কার জানালেন। দেবরাজ আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলল, দাদা, এই হলো আমার কলেজ ফ্রেন্ড রুদ্রপ্রিয়, আর ওর সঙ্গে ওর বন্ধু বিস্ট্রিক বাবু। আর রুদ্র, এই হলো আমার দাদা, যার কথা এক্ষুনি বলছিলাম। রুদ্র বলল, হ্যাঁ, সে বুঝেছি। আর বাকিরা? আমার মা ঠাকুর ঘরে রয়েছেন, আর বৌদি ভাইপুকে নিয়ে স্কুলে গেছে। ও আচ্ছা আচ্ছা। তা ভাইপোর বয়স কত? এই তো 10 বছর হলো, বেশ টানপিটে, সারাক্ষণ আমার সঙ্গে খেলা করবে বলে অস্থির করে ছাড়ে একেবারে। শুভাশিস বাবু বললেন, সে বেশ দুষ্টু বটে, তবে আমার বাড়িতে থাকাকালীন বিশেষ কিছু করে না, ভয় কেবলমাত্র আমাকেই পায় আর কি। রুদ্র দেবরাজকে বলল, আচ্ছা দেবরাজ, আমরা সকাল সকাল এসেছি, চা না হয় একটু পরে খাবো। তুমি যদি একটু থাকার জায়গাটা বলে দিতে। দেবরাজ জিভ কেটে বলল, ইস 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 ইস, একেবারে ভুল হয়ে গেছে ভাইয়া। চলো চলো, আমাদের হারাধন তোমাদের লাগেজ নিয়ে ঘরে চলে গেছে ইতিমধ্যে। বেশ বেশ সুভাষিসবাবু, আমরা ঘরের দিকে এগোচ্ছি, পরে কথা হবে আপনার সাথে। হ্যাঁ, চা খেতে খেতে উনি বললেন, হ্যাঁ, সমস্যা নেই, আপনারা রেস্ট নিন, আমি এখন বাড়িতেই রয়েছি। ভদ্রলোকের সঙ্গে দীর্ঘ আলাপচারিতা করবার একটা সুপ্ত বাসনা ছিল আমার, কিন্তু রুদ্রর তত্ত্বাবধানে সেটি আর হয়ে উঠল না। আমাদের জন্যে যে বরাদ্দ ঘরটি রয়েছে সেটি এক কথায় দারুণ। দক্ষিণের খোলা জানালা থেকে ক্রমাগত হাওয়া ভেসে আসছে। তবে একটু অধিক তাড়াহুড়োয় চা খাওয়াটা কি ফাঁকি পড়বে নাকি? দেবরাজ বোধহয় আমার মুখ দেখে কথাখানি আন্দাজ করেছে। সে বলল, আমার স্ত্রী সুলগ্না চা নিয়ে আসছে, আপনি চিন্তা করবেন না বিস্ট্রিক বাবু। রুদ্র বলল, বৃষ্টিক সকাল সকাল চা খায়নি বলে ওর মনটা হয়তো উসকুস করছে। সে যাই হোক, আগে তোমার এই বৈজ্ঞানিক আবিষ্কার সম্পর্কে কি বলার ছিল বলো দেখি। দেবরাজ হালকা হেসে বলল, না না বন্ধু, আমার আবিষ্কার নয়, সে সাধ্য আমার নেই। তাহলে তোমাকে ঘটনাটা একটু বিস্তারিতভাবে বলি, শোনো। আমার বাবা আমাদের পারিবারিক ব্যবসাটাকে অনেকটা উন্নত করেছেন, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমার ইলেকট্রিকের ব্যবসা আমি এখন সামলাচ্ছি একা হাতেই। বাবার মৃত্যুর পর থেকে এখন সবটাই আমার কাঁধে এসে পড়েছে বলতে পারো। আরে কিছু কর্মচারী আছেন, এবং অনেকে আছেন যাদের ঠিক কর্মচারী বলা চলে না, তারা আমার জন্মের আগের থেকেই এই কাজের সঙ্গে, এই পরিবারের সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছেন। সে যাই হোক, আমার বাবার সংখ্যা, ধাঁধা, হেয়ালি এইসব সম্পর্কে তোমাকে তো আগেই বললাম। বাবা এছাড়াও আরও একটি কাজ করতেন, সেটি হলো বাবার একজন বিজ্ঞানী বন্ধু ছিলেন। বাবাও রসায়নের প্রতি বেশ আগ্রহী ছিলেন। বাবা ইতিমধ্যে নিজের ব্যবসার কাজ ফেলে দিয়ে তার সঙ্গে বিভিন্ন জরুরি অ্যাসিড সলিউশন সংগ্রহ করতে যেতেন। নিজেও সেই সূত্রে আগ্রহের বশে বেশ কিছু জিনিস জেনেছিলেন। তারপর একদিন সেই বন্ধু, ওনাকে আমি কাকু বলে সম্বোধন করতাম,
তো সেই কাকু একদিন একটি অনবদ্য জিনিস আবিষ্কার করলেন। রুদ্র কৌতূহলের সঙ্গে বলল, কি জিনিস? সেটা আমি ঠিক জানি না। বাবার থেকে শুনেছিলাম এমন একটা তরল জিনিস যা একটা কাঁচের শিশির মধ্যে রাখা আছে। সেটা কোথায়? এই যে আমার হাতে। আমি আর রুদ্র ভালোভাবে দেখলাম দেবরাজের হাতে ধরা জিনিসটি। না, এটা কোনো তরল পদার্থ নয়, এটা একটা কাঠের তৈরি বাক্স। বাক্সটা বেশ মোটা, কালো রঙের। রুদ্র জিজ্ঞেস করল, আচ্ছা, সেটা কি এতে আছে? হ্যাঁ। বাক্সটা খোলার একমাত্র পথ কি পাসওয়ার্ড? হ্যাঁ, তুমি একেবারে ঠিক বলেছ রুদ্র। দেখে বোঝা যাচ্ছে 3টি সংখ্যার পাসওয়ার্ড। তাহলে 1 থেকে 999 অবধি চেষ্টা করলেই তো ফল মিলতে পারত। এই তো রুদ্র, সেটা আমরাও ভাবতে পারতাম বই কি, কিন্তু এইখানেই একটা বিশাল সমস্যা দানা বেঁধেছে। কারণ আমরা মাত্র 3 বার চেষ্টা করতে পারবো এটা খোলার। ধরো এটা আমি খুললাম, তারপরে বন্ধ করার পর তুমি 3 বার চেষ্টা করতে পারো। 4 বারের বেলায় তুমি চেষ্টা করলেই কি? চেষ্টা করলেই লুচি পাওয়া যায়। আমরা দেখলাম ঘরের বাইরে শুভাশিসবাবু দাঁড়িয়ে আছেন। দেবরাজের দিকে উনি অদ্ভুত একটা দৃষ্টি দিয়ে তাকিয়ে রইলেন। রুদ্র তখন ব্যাপারটিকে সামাল দেওয়ার জন্য বলল, আসলে আমাদের একটু খিদে পেয়েছিল তো, সেই জন্য দেবরাজকে বলেছিলাম আমরা। শুভাশিসবাবু বললেন, হ্যাঁ, তো আপনারা ঘরে কেন বসে রয়েছেন? এই দেবরাজ, ওদের খাবার টেবিলে নিয়ে আয়। না না, আপনি ব্যতিব্যস্ত হবে না সুভাষিসবাবু, আমরা ঠিক আছি। আমি আসলে আপনাদের খেতে ডাকার জন্যই এই ঘরের দিকে এলাম। আপনারা তাড়াতাড়ি আসুন। শুভাশিসবাবু বেরিয়ে গেলে দেবরাজের মুখ দেখে বুঝলাম সে যেন হাঁফ ছেড়ে বাঁচল। আমরা সকলে মিলে খাওয়ার ঘরে গিয়ে উপস্থিত হতে দেখি টেবিলের উপর লুচি আর মাংস বেড়ে রাখা আছে। কবজি ডুবিয়ে সকলে মিলে খুব স্বাদ করে খাওয়া গেল বটে। খেতে বসে বিশেষ কিছু কথাবার্তা হলো না, এবং খাওয়ার শেষে দেবরাজ বিশেষ তৎপরতায় আমাদের ঘরে নিয়ে গেল। অনেকটা হাঁপিয়ে ওঠার মতন করে বলল, রুদ্র, সত্যি বলতে আমি মোটেও চাই না তোমাদের এই বাড়িতে আসবার কারণ কেউ জানুক। সেই জন্য একটু লুকোচুরি করছি আর কি। রুদ্র গম্ভীরভাবে বলল, সে না হয় বুঝলাম, কিন্তু আসল কথাটাই সম্পূর্ণ জানা হলো না। কোনো না কোনো বাধা এসে উপস্থিত হচ্ছে ক্রমশ। হ্যাঁ, বলছি। বাবার সেই বিজ্ঞানী বন্ধুটি যে তরল আবিষ্কার করেছিলেন সেটি খুব অসাধারণ একটা আবিষ্কার। এই তরলটি যে কোনো সাধারণ তরল নয়। আচ্ছা, তবে এই বৈজ্ঞানিক আবিষ্কারটি সম্পর্কে সঠিকভাবে অবহিত না হওয়ার কারণে সবটা হয়তো তোমায় বলতে পারছি না, তবে এটি একটি বিস্ফোরক পদার্থ। আমরা বাক্সটি তাই ফাটিয়ে তরলটি বের করতেও পারছি না। একেতেই কাঁচের শিশি, তার ওপর বিস্ফোরক পদার্থ, বুঝতেই তো পারছো। এই শিশির ওপর সামান্য আঘাতেই একটা মারাত্মক বিস্ফোরণ করতে পারে, এটি বাবা আমাদের আগেই বলে গেছেন। তার মানে এ তো এক সাংঘাতিক তরল। সেই তো বলছি রুদ্র, এখন শিশি বের করার একমাত্র সমাধান এই পাসওয়ার্ড। আচ্ছা, এতে শিশি থাকলে তো বাক্স নড়লে শব্দ পাওয়ার কথা। বাবা শোলা কেটে সাইজ করে রেখেছেন এখানে। পেছন থেকে ড্রিল করেও কোনো লাভ হবে না, কারণ একটি বিস্ফোরক দাহ্য পদার্থ, এর উপর এমনটা করাটা বোকামি। আচ্ছা, এই পাসওয়ার্ড সমাধানের জন্য কি করতে হবে সেটা তো বললে না। নিশ্চয়ই কোনো সংখ্যা সলভ করতে হবে। একদম, এবং আমার তোমার ওপর সম্পূর্ণ আস্থা আছে যে এটা তুমি পারবেই। বাবা আমার ভাইপো সুমনকে সেই পাসওয়ার্ড সম্বন্ধে বলেছিলেন। ভাইপো মানে সেই বাচ্চা ছেলেটি? হ্যাঁ, ওর নাম সুমন। কিন্তু ওকে কেন বলেছিলেন? দেবরাজ সামান্য হেসে বলল, আর কি বলি বলো তো, বাবা সুমনকে বলার পরেই মারা যান। ওই ছিল বাবার জীবিতকালের শেষ সঙ্গী। দেবরাজের মুখ দেখে মনে হলো তার মনটা বেশ দুঃখ বিলাসী হয়ে পড়েছে। সে ফের বলল, বাবার সাথে সুমন খেলছিল, ও রোজই বাবার সাথে খেলতে বাবার ঘরে যায়। বাবা ওকে অনেক গল্প বলে, আর ও নিজের খেলনা নিয়ে খেলতে থাকে আর গল্প শোনে। আচ্ছা, তারপর? বাবা দীর্ঘদিন ধরে ভুগছিলেন, তারপর ওষুধ খেতেও ভুলে যেতেন।
আমরা যথাসাধ্য খেয়াল রাখবার চেষ্টা করতাম বাবার। তবুও তখন 2 দিন মতো বাবার ওষুধ খাওয়া হয়নি। হঠাৎ করেই বাবা সেদিন সুমনের সঙ্গে খেলতে খেলতে বললেন, আমার আমার খুব বুকে ব্যথা হচ্ছে দাদু ভাই, একটু তোমার বাবা মা কাকা কাকিকে ডাকো। সুমন তখন বেচারা ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে গেছিল। সে তখন সবাইকে ডাকতে উদ্যত হবে এমন সময় বাবা তাকে হাত ধরে নিজের কাছে বসিয়ে বললেন, শোনো, আমার কালো বাক্স খোলার মন্ত্র তোমায় বলি। এটা একটা কবিতা বলতে পারো। এই কবিতাখানি আমি তোমাকে বলে যাচ্ছি, এই দিয়ে বাক্সটি খোলা যাবে, ঠিক আছে? বলে বাবা একটা খাতা কলম নিয়ে সুমনকে লিখতে বলল বাবার কবিতাটা। দেবরাজ থামল। রুদ্র মাথা নিচু করেই বলল, আচ্ছা, তাহলে সেই কবিতাখানাই হলো ধাঁধা। সেটি কোথায় রয়েছে এখন? দেবরাজের মুখটি বড্ড উৎসাহিত দেখালো। সে বলল, কবিতার নাম হচ্ছে অন্ত হইতে আদি। রোমান বংশের 3 পুত্র, প্রথম জন থাকেন একা, পরের জনের সহিত জড়েন আরেকজন, তারও পরে দেখিলে পাইবে আসিয়াছে কেউ ফের তখন। অন্ত হইতে ভাব আদিতে, 3 মিলন ইংরেজিতে, খুলবে বাক্স পাইবে হাতে, গোলাপি এক অমূল্য রতন। দেবরাজ কবিতাটি বলা শেষ করলে আমি রুদ্রর মুখের দিকে তাকালাম। দেবরাজ বলল, কিছু বুঝলে রুদ্র? এই কবিতা বলার কিছুক্ষণের মধ্যেই বাবা পরলোক গমন করেন। এখন এটি ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা আমার কাছে নেই। রুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর ঠিক এরপরেই তোমার বাবার মৃত্যু হয়। আগে তাই। তোমার তো কবিতাটা পুরো মুখস্থ দেখছি। আসলে এটিকে এতবার পড়েছি যে মুখস্থ হয়েই গেছে। কিন্তু তুমি কি এই থেকে কিছু বুঝলে? রোমান বংশের 3টি পুত্র বলতে উনি কাদের বুঝিয়েছেন সেটি তো ভাবতে হবে। যদি রাজা বোঝানো হয়ে থাকে তবে রোমান রাজা বলতে আমাদের জুলিয়াস সিজারের কথাটাই মনে পড়ে সবার আগে। দেখো ভাইয়া, আমি এসব ইতিহাস নিয়ে অতটা পারদর্শী নই, বলতে পারো একেবারেই নই। কিন্তু তোমাকে এর একটা সমাধান করতেই হবে। হ্যাঁ, সে আমি দেখছি। তুমি বরং আমাকে কবিতা না ধাঁধাখান একটু লিখে দাও দেখি কাগজ কলমে, আমার তাতে সুবিধা হবে। দেবরাজ রুদ্রর কথা মতন তাকে লিখে দিল কবিতাখানা। রুদ্র সেটিকে পকেটে গুজে নিলে আমরা দুজনে আমাদের বরাদ্দ ঘরে এসে বসলাম। রুদ্র একখানা সিগারেট ধরিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে বলল, রাখো বন্ধু, ব্যাপারখানা দেখতে গেলে বেশ তাজ্জবই বটে। দেবরাজের পিতা তার সবচেয়ে তাজ্জব আবিষ্কার লুকিয়ে রেখে দিলেন নিজের কাছে, যদিও সেটি স্বয়ং আবিষ্কর্তার আদেশানুসারে। তারপর তিনি সেটিকে এতটা যত্ন করে রেখে দিলেন, এতটা নিরাপত্তায় রেখে দিলেন। এখন তাহলে এটিকে সমাধানের পর এই তরল কার হাতে গিয়ে উঠবে? আমি বললাম, অত ভাবনার চেয়ে আগে এই ধাঁধা বলো কিংবা হেয়ালি, এই বিষয়টিকে তো সমাধান করতেই হবে। রুদ্র চশমাটা নাকের ডগায় তুলে বলল, আচ্ছা বৃশ্চিক, রোমান বংশের 3টি পুত্র যদি রাজা হয় তাহলে রাজা বলতে তোমার কাদের কথা মনে পড়ে বলো তো? রোমান বংশের 3টি রাজা বলতে গেলে তো অনেকেই হতে পারে, কিন্তু ব্যাপারটি কি প্রথম দিক থেকে হচ্ছে নাকি শেষ দিক থেকে হচ্ছে সেটাই ব্যাপার। অর্থাৎ শেষ 3 রাজা নাকি? আমাকে থামিয়ে রুদ্র বলল, না 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 না, শেষ থেকে বৃশ্চিক, শেষ থেকেই আমাদের ভাবতে হবে। আমি অনেকক্ষণ ভাবনা চিন্তা করে বললাম, দেখো ভাই, মাথা চুলকেও তো কিছু পাচ্ছি না। সেই নিয়ে বিস্তর পড়াশোনা করতে হতে পারে, কারণ রোমান সাম্রাজ্য তো নেহাত ছোট নয়। অনেক মিথ, অনেক শাসক, আর তাদের অতি বৃহদাকার ইতিহাস। এর মধ্যে থেকে সেই শাসক খুঁজে পাওয়া যথেষ্ট সংকটের। হ্যাঁ, সে তো বটেই, কিন্তু কথা হচ্ছে 3টি পুত্র শাসক না হয়েও অন্য কিছু হতেই পারে। ভদ্রলোক বলেছেন কবিতায় অন্ত হইতে আদিতে ভাবতে হবে, তার উপর আবার ইংরেজির অধিষ্ঠান।
লক্ষ্য করলে বেশিরভাগ ধাঁধায় কিন্তু ইংরেজিতে সমাধানের উদাহরণ দেখা যায় না, তাই না রুদ্র? রুদ্র একটু ভাব চড়িয়ে বলল, আমাদের এই বৈজ্ঞানিক আবিষ্কারের কর্মই বা আর কতটা সাধারণ? এমন সময় একজন অল্প বয়সী মহিলা দরজায় কড়া নেড়ে আমাদের উদ্দেশ্যে বলে উঠলেন, আসবো? রুদ্র বলল, হ্যাঁ আসুন। ভদ্রমহিলা দরজা মৃদু ফাঁক করে বললেন, আপনাদের রাতের খাবার দেওয়া হবে, খাওয়ার ঘরে উপস্থিত হলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি। অল্প বয়সী মহিলাটি হলেন সুলগ্না বর্মন, দেবরাজবাবুর স্ত্রী। বাড়িতে এসে প্রথমে তাকে খুব ভালোভাবে একটা দেখতে না পেলেও এবারে ভালোভাবে দেখার সুযোগ হলো। বর্ণনা করবার মতন তার মধ্যে তেমন বিশেষ কিছু নেই, তবে তার চোখের চাহনিতে এক চাতুর্য মিশেছিল, যেটা রুদ্রপ্রিয় আমাকে পরবর্তীতে বলেছিল। না, আমার অতটা দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি হয়ে ওঠা এখনো হয়নি। খেতে খেতে তেমন একটা কথাবার্তা আমরা বলা বলি করিনি, তবে টুকটাক একটু আধটু যা হয় আর কি, তার চেয়ে বেশি কোনো কথা হয়নি। রাতের খাবার দিনের চেয়েও বেশি সুস্বাদু ঠেকলো আমার কাছে। খাওয়া দাওয়া সেরে রুদ্র আর আমি হাত মুখ ধুয়ে যখন নিজেদের ঘরের দিকে পা বাড়াতে যাব, তখন শুভাশিসবাবু আমাদের বাধা দিলেন। তিনি বললেন, আচ্ছা বলছি, আপনাদের যদি কিছু আপত্তি না থাকে তাহলে একটা কথা বলতে পারি? রুদ্রপ্রিয় হালকা হেসে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ বলুন, নিঃসন্দেহে বলুন। আপনাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, যদি খুব একটা ঘুমের তাড়াহুড়ো না থাকে তাহলে একবার আমার ঘরে আসলে খুব ভালো হয়, সামান্য গল্প গুজবের জন্যেই আর কি। নিশ্চয়ই, এতে আপত্তি কি থাকবে বলুন? ভদ্রলোকের কথা মতন আমি আর রুদ্র উনার ঘরের দিকে এগোলাম। উনি বলতে লাগলেন, দেখুন রুদ্রপ্রিয় বাবু, দেবরাজ আপনাদের কি কথা বলেছে জানি না আমি, এবং বাবা সম্বন্ধে সে কি বলেছে সে বিষয়েও আমার ধারণা নেই। আমার বাবা কিন্তু নেহাত একজন সৎ ব্যক্তি ছিলেন। বাবা জীবিত থাকাকালীন কোনো মন্দ কাজ করেননি। রুদ্র উনার ধারণার প্রত্যুত্তরে বলল, না না, সেসব আপনি ভাববেন না। দেবরাজ আমার বাল্য বন্ধু, সে আমাকে কোনো খারাপ কথা বলেনি আপনাদের বাবার সম্বন্ধে, বরং... দেখুন রুদ্রপ্রিয় বাবু, আমি জানি আপনি আর আপনার বন্ধু বৃশ্চিকবাবু এখানে কেন এসেছেন। আমি নিজে খবরের কাগজের অফিসে কর্মরত, সেই কারণে আপনার কিছু কেসের সম্পর্কে আমার জানা আছে। আর আমি এটাও জানি যে আপনি আমার বাবার ওই বাক্সটি খোলার জন্যেই এ বাড়িতে এসেছেন। তাই আপনি একজন আগন্তুক হয়ে নিশ্চয়ই আমার বাবার সম্বন্ধে একটি ভ্রান্ত ধারণা মনে মনে পোষণ করতেই পারেন যে আদৌ কেন কেউ নিজের আবিষ্কার বাবার হাতে তুলে দিল। না না, সেরকম আমি ভাবিনি। আর আপনি যখন সবটা জানেনই, তখন আপনার কাছে কিছু গোপন করবার কোনো প্রয়োজন বোধ করি না। আমি জানি আপনার বাবা একজন সৎ এবং কঠোর পরিশ্রমী ব্যক্তি ছিলেন, এবং সেই জন্যই আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধাও করি। আপনার পিতার ওই হেঁয়ালির সমাধানে আমি যথাসাধ্য চেষ্টা করছি। আশা করছি আমি কিছুদিনের মধ্যেই এর একটা না একটা বিহিত করতে পারবো। বেশ বেশ রুদ্রপ্রিয়বাবু, আসলে বাবার কবিতাটি বড্ড অদ্ভুত এবং আশ্চর্যজনক। আমি নিজেও পড়ে উদ্ধার করার চেষ্টা করেছি, কিন্তু কখনোই সক্ষম হইনি। আচ্ছা, আপনি নিশ্চয়ই আপনার বাবার সামনে চেষ্টা করেছিলেন কোনো না কোনো সময়, তখন বাবা কিছু সাহায্য করেননি? বাবা সাহায্য বলতে তেমন কিছু করেননি, শুধু একবার বলেছিলেন আমরা সব জিনিসই প্রচণ্ড কঠিন করেই ভাবি, কিন্তু সহজ করে ভাবি না। আসলে মানুষের মস্তিষ্ক এতটাই জটিল যে সে সহজ জিনিসকে বড্ড কঠিন করে তোলে। রুদ্র যেন কথাগুলোর গভীরে কোথাও প্রবেশ করল। তার দুটি চোখ যেন কোন এক অতল গভীরে প্রবেশ করল। বিড়বিড় করে সে বলল, সহজ করে ভাবতে হবে, সহজ করে ভাবতে হবে। শুরু থেকে শেষ নয়, শেষ থেকে শুরুতে যেতে হবে। তারপর স্বাভাবিক স্বরে জিজ্ঞাসা করল, আচ্ছা, উনি আর কোনো পন্থার অবতারণা করেননি? শুভাশিসবাবু বললেন, না, আর তো তেমন কিছু বলতেন না, শুধু বলতেন ঘড়ির উপরে চোখ রাখতে,
যদিও আমি ঘড়ির উপরে চোখ রেখেও এই ধাঁধার মর্মার্থ বুঝতে অক্ষম ছিলাম রুদ্রপ্রিয়বাবু। আপনাদের বাড়িতে ঘড়ি মানে তো এই গ্র্যান্ডফাদার ক্লক? আজ্ঞে, বাবা নিজের এক বন্ধুকে দিয়ে কিনিয়ে এনেছিলেন কোথা থেকে যেন একটা। কিন্তু কেন বলুন তো? না কিছু না, আমাকে ওটা ভালোভাবে একবার দেখতে হবে। রোমান বংশের 3টি পুত্র কারা সেটাই খুঁজে বের করতে হবে। রুদ্র কথা শেষ করে কৌতূহলী দৃষ্টিতে বাম দিকের দেওয়ালের ধারের আয়নার দিকে তাকালো। তার চোখ যেন সেখানে গিয়ে একেবারে স্থির হয়ে গেছে। তারপর স্বাভাবিকভাবে সে বলল, ঠিক আছে সুভাষিসবাবু, আজ নয় আমরা ঘরে ঘুমাতে যাই। ঘুমের ধারণা এখন বড্ড অনুভূত হচ্ছে। কালকে আবার কথা হবে নয়, কেমন? ঘরে ফিরে রুদ্র আমাকে উদ্দেশ্য করে বলল, বুঝলে বৃশ্চিক, রোমান বংশের 3টি পুত্র ঘড়ির উপর তাকালে খুঁজে পাওয়া যাবে। আর পুরো ধাঁধাই ইংরেজির উল্লেখ আছে যখন, তখন আবার সেটিকে ইংরেজিতেও ভাবতে হবে। তারপর আরও অনেক ঝক্কি। আমি হালকা হেসে বললাম, সে আর বলতে ভায়া, কিন্তু এখন যে আমারও বড্ড ঘুম পাচ্ছে, কি করি বলো তো? মাথা খাটালে ব্যাপারখানা ঘেটে যাচ্ছে উল্টে। না না, তুমি এখন ঘুমাও ভায়া, আমি একটু ব্যাপারটা নিয়ে স্টাডি করি। আর কাল সকালে একটু কাজকর্ম আছে, সেই কারণে বেরোতে হতে পারে। নাও এখন চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ো। পরদিন সকালে আমরা দুজনে আশেপাশের কয়েকটি সংখ্যাতত্ত্বের বই সংগ্রহের জন্য ছোটখাটো দোকানগুলি ঘুরে এলাম। বই সংগ্রহ হয়ে গেলে রুদ্র ঘরের মধ্যে সেগুলি নিয়ে নাড়াচাড়া করতে লাগলো এবং আমি আমার ব্যক্তিগত কৌতূহলের দরুন ঘড়িটিকে ভালোভাবে দেখতে লাগলাম। আমার চোখে তো আর নতুন কিছুই পড়ছে না। সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা, সেগুলির মাধ্যমে সময় নির্দেশের জন্য রয়েছে 1 থেকে 12 অবধি। রুদ্র নিজেও যদিও সেদিকে তাকিয়েছিল অনেকক্ষণ, কিন্তু তার মুখে অভিব্যক্তি দেখে সে যে আদৌ কিছু বুঝেছে কিনা সেটি আমার বোধগম্য হয়নি। সারাটা দিন উল্লেখযোগ্য কিছু না হলে রুদ্র রাতে দেবরাজের ঘরে গেল। তার সঙ্গে সঙ্গে আমিও সেখানে গিয়ে উপস্থিত হলাম। রুদ্র দেবরাজকে বলল, তোমার কালো বাক্সখানা আমার একটু চাই, আজকে পাওয়া যাবে? দেবরাজ জিজ্ঞেস করল, কেন বন্ধু, তুমি কি ওটা সমাধান করতে পারলে নাকি? না, পারিনি এখনো, তবে মন বলছে বাক্সটি কাছে থাকলে আমি হয়তো পারবো শীঘ্রই সমাধান করতে। দেবরাজের মুখ চোখ দেখে মনে হলো সে নিজে ভীষণ খুশি হয়েছে রুদ্রর এই কথায়। সে হাসি মুখ করেই বলল, বেশ বেশ, তবে এই নাও, কিন্তু বেশ যত্নে রেখো কিন্তু। হ্যাঁ, সেই নিয়ে তোমাকে চিন্তিত হতে হবে না, বরং তুমি নিশ্চিন্তে থাকো। তোমার জিনিস তুমি অক্ষত অবস্থায় পেয়ে যাবে তোমার হাতে, তাও আবার বিনা বাক্সে, একেবারে হাতের মুঠোয়। রুদ্র এতগুলো কথা এতটা আত্মবিশ্বাসের সঙ্গে বলল কিভাবে তা আমি জানি না, কিন্তু ওর চোখ মুখ দেখে মনে হলো সে কথাগুলো এমনি এমনি বলেনি। রাত্রিবেলা আমি আর রুদ্র যখন ঘরে খাওয়া দাওয়ার শেষে উপস্থিত হলাম, সে তখন আমার হাতে বাক্সটি দিয়ে বলল, নাও বৃশ্চিক, এবারেতে 3টি শূন্য দিয়ে দেখো। রুদ্রর কথা মতো আমি 3টে শূন্য দিতেই খুলে গেল বাক্সটি। আরে, এ তো ইউরেকা! আমার আনন্দ আর কিছুতেই ধরে না, কিন্তু আমার আনন্দ নিমেষেই মাটি করে দিল এর পরবর্তী ঘটনাটি। এ যে বাক্স ভর্তি শোলা! রুদ্র বলল, এটি হলো নকল বাক্স। 1000 বার এটিতে ভুল পাসওয়ার্ড দিলেও এটি লকড হবে না। আমি উদ্গ্রীব হয়ে বললাম, তাহলে দেবরাজ আমাদেরকে মিথ্যে কথা বলল? না, দেবরাজ আমাদের মিথ্যে কথা বলেনি, বরং ও নিজেই এটাকে সত্যি বলে ভাবত। তাহলে আসলটা কোথায়? আমাদের এখন এই বাক্সটির সঙ্গে আসল বাক্সটি বদলাতে হবে। কিন্তু আমি যে আমার উত্তর পেলাম না। আসল বাক্স আছে বড় ভাই সুভাষিস বাবুর ঘরে। বাম দিকের দেওয়ালের ধারের আয়নাতে আমার যখন চোখ পড়লো, তখন দেখলাম ওনার খাটের নিচে একটি ট্রাঙ্কের উপর একটি বাক্স দেখা যাচ্ছে। খুব একটা পরিষ্কার না হলেও বুঝতে অসুবিধা হলো না, ওটাতেও এটার মতনই
পাসওয়ার্ড দেওয়ার ব্যবস্থা আছে। তার মানে বলছো এটি নকল, আর শুভাশিস বাবুর কাছে যেটি আছে সেটি আসুন। নাও, এখন তৈরি হয়ে নাও, আমাদের এবার অভিযানে বেরোতে হবে। আমাদের অভিযান যে খুব একটা ভালো হয়েছিল তেমনটা মোটেও নয়, বরং নিজে বেশ ভয়ে ভয়ে ছিলাম আমি। রুদ্র আর আমি রাত বাড়তেই উপস্থিত হলাম শুভাশিস বাবুর ঘরের সামনে। উনাদের ঘরের দরজা ভেজানো রয়েছে তখন। মনের মধ্যে একটা কিন্তু কিন্তু ভাব নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলাম। অপরদিকে নিমন্ত্রিত ব্যক্তি হয়ে চোর প্রমাণিত হলে বড্ড সম্মানে লাগবে। রুদ্র দরজাটি অতি সন্তর্পণে খুলতে ক্যাচ শব্দে একটা হালকা আওয়াজ হলো। ঘরের ভিতরের মানচিত্র সম্পর্কে আমরা আগে থেকেই ওয়াকিবহাল। আমি আর রুদ্র একেবারে নিঃশব্দে ঘরটিতে প্রবেশ করলাম। চুপি চুপি ওদের খাটের পাশ দিয়ে আমরা অগ্রসর হলাম ট্রাঙ্কের অভিমুখে। এই এত অন্ধকারে আমার চোখে তেমন কিছু ঠেকছে না বলে আমি রুদ্রর পিছন পিছন হামাগুড়ি দিচ্ছি, আর রুদ্র টিকটিকের মতন তার গন্তব্যে ধীর পদে এগিয়ে চলছে। রুদ্র কিছুক্ষণ ট্রাঙ্কের চারপাশে হাতড়ে দেখল, তারপর পিছন দিকে ফিরে এলে আমি ওকে বিড়বিড় করে বললাম, পেলে নাকি? রুদ্রপ্রিয় একেবারে নিঃশব্দেই আমায় উত্তর দিল, না, চলো, ওরা বোধহয় উঠে পড়ছে। সম্ভবত আমার কণ্ঠস্বরের তীব্রতার কারণে কিংবা অন্য কোনো কারণবশত খাটে শুয়ে থাকা ব্যক্তিরা উঠে পড়েছেন। এখন কোনোভাবে এই ঘর থেকে বেরোলে হয়। আমি আর রুদ্র দুজনে কোনো মতে একটু তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে এলাম। ঘরে ঢুকে একটু শান্ত হয়ে রুদ্র বলল, জিনিসটা কোথায় গেল বলো তো? আমি বললাম, আমার মনে হয় উনি জিনিসটি সরিয়ে রেখেছেন। নিশ্চয়ই তোমার চোখ যে ওদিকে গেছে সেটি ধরতে পেরেছেন। একটা জিনিস খেয়াল করে দেখেছো? কি বলতো? আজকে কিন্তু খাওয়ার টেবিলে রাত্রিবেলা শুভাশিস বাবু ছিলেন না। যদিও আমরা একটু আগে খেয়ে নিয়েছি বটে, কিন্তু তবুও ওনাকে দেখতে পেলাম না। এর মানে? এর মানে হয়তো আমরা ভুল দিনে সেখানে প্রবেশ করেছি। ভদ্রলোক প্রেসে কাজ করেন, তার মানে। রুদ্রর শেষ না করা বাক্যটা আমার বুঝতে অসুবিধে হলো না। তার মানে এখন ভদ্রলোক ঘরেই নেই, তিনি এখন কাজে গেছেন। আমি আর রুদ্র মৃদু দুঃখ পোষণ করে ঘুমাতে গেলাম। আমি ওকে বললাম, আচ্ছা ভায়া, দেবরাজকে বললে হয় না? কোন ব্যাপারে? যে ওর দাদা ওকে এতদিন ধরে ঠকাচ্ছেন মিথ্যে বাক্স দেখে। আসল বাক্সটি ওর দাদা নিজের ঘরেই রেখে দিয়েছেন। এসব বলে এখন ধাঁধা সমাধান হবে না বৃশ্চিক, আর বলার হলেও না হয় পরেই বলবো। এখন তুমি অত চিন্তা ভাবনা না করে ঘুমিয়ে পড়ো তো। পরদিন সকালে উঠে একটা অদ্ভুত খবর শুনলাম আমরা। শুভাশিস বাবুর ঘরে কাল মাঝরাতে চোর ঢুকেছিল। কিছুই চুরি করেনি যদিও, কিন্তু তবুও ছেলেকে নিয়ে বড্ড চিন্তায় রয়েছেন উনার স্ত্রী। আমি মুচকি মুচকি হাসলাম। রুদ্র সকালে চা খেতে খেতে শুভাশিস বাবুকে জিজ্ঞেস করল, এই ব্যাপার বলুন তো, শুনলাম নাকি কাল চোর এসেছিল? উনি চায়ের পেয়ালা নিচে নামিয়ে রেখে বললেন, হ্যাঁ, যা শুনেছেন ঠিকই শুনেছেন, কিন্তু আমাদের ঘরে চোরের উৎপাত আগে কখনো দেখা যায়নি। বুঝলাম। তা চোরের অস্তিত্ব কে বুঝতে পারে, আপনি না আপনার স্ত্রী? আমি তো বাড়িতেই ছিলাম না রুদ্রপ্রিয় বাবু, আমি প্রেসে কাজ করছিলাম। সে যাই হোক, ব্যাপারখানা আমাকে ভালোভাবে দেখতেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার স্ত্রী লক্ষ্য করেছিলেন? হ্যাঁ, ওই তো আমাকে বললো কিছু একটা বুঝতে পেরেছে নাকি। প্রথমে ভূত বলে ভয় পেলেও পরেই মনে হয়েছে ভূত ছিল না ওটা। আচ্ছা আচ্ছা, এর মানে উনি একজনকে দেখেছেন। সে যাই হোক, সাবধান সতর্ক হয়ে থাকবেন কিন্তু। রুদ্র আমাকে একটু বেলা বাড়লে বলল, বৃশ্চিক চলো, বেরিয়ে আসি বাইরে থেকে। দেবরাজকে আমরা তখনও ব্যাপারখানা বলিনি। ঠিক করেছি বাইরে থেকে এসে তারপর বলবো। রুদ্রকে জিজ্ঞাসা করলাম, এই এত কড়া রোদে এখন কোথায় বেরোবে? রুদ্র ফিসফিস করে বলল,
ওষুধের দোকানে যাব, একটু চলোই না। রুদ্রপ্রিয়কে তো আর অমান্য করা যায় না, তাই ওর সঙ্গে বেরিয়ে পড়তেই হলো। ওষুধের দোকানে গিয়ে সে যে জিনিসটা কিনল তা দেখে আমার অবাক লাগলো খুব। সে কিনল একখানা জোলাপের শিশি। আমি অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করলাম, এটা দিয়ে কি হবে? এটাই তো আজকের সবচেয়ে বড় অস্ত্র হবে ভায়া, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সব বুঝিয়ে দেব। এটা আমাকে মানে? হ্যাঁ, তোমাকেই। এখন বাড়ি চলো, আজকে যদি সুভাষিসবাবুর খাবারে এটা মিশিয়ে দিতে পারি তবে। তবে আর বলতে হবে না, আমি এখন সবটাই বুঝে গেছি ব্রাদার। সত্যি বলতে রুদ্রর এই অভিনব পন্থা আমাকে বড্ড আনন্দিত করেছিল। এই জোলাপের প্রভাবে অনবরত শৌচালয়ে আশ্রয় নেওয়া ছাড়া উনার আর কোনো গতি নেই। তাহলে আজ রাতেই তিনি আর কাজে নিশ্চয়ই যেতে পারবেন না। কিন্তু রুদ্র যে এই গুরু দায়িত্ব আমার উপরেই অর্পণ করবে সেটি আমার জানা ছিল না। দেবরাজের সঙ্গে আমাদের খুব একটা দেখা সাক্ষাৎ হয় না। তাকে গোটা দোকান সামলাতে হয় বলে সে খুবই ব্যস্ত। সকাল সকাল বেরিয়ে পড়ে আর ফেরে সন্ধ্যাবেলায়। দুপুরে যখন আমাদের খাওয়ার ডাক পড়ল তখন আমার অবস্থা প্রচণ্ড শোচনীয়। রুদ্র আমার হাতে হাত রেখে ভরসা জোগাচ্ছে। খাবার টেবিলে আমি, রুদ্রপ্রিয় আর শুভাশিসবাবু খেতে বসেছি, আর আমাদের খাবার বেড়ে দিচ্ছেন সুলগ্না দেবী। আমাকে কি করতে হবে সেসব আগে থেকেই বলে দিয়েছে রুদ্র। খেতে খেতে সে হঠাৎ করেই বিষম খেল। সে তার বিষমের কি আওয়াজ! আমি হতচকিত হয়ে বললাম, কেউ একটু জল দিন না। এই রুদ্র, তুমি ঠিক আছো? রুদ্র হাতের মাধ্যমে জলের ইশারা করলো। হয়তো ওর গলায় খুব বাজে ভাবে কোনো খাবার ঠেকেছে ভেবে দৌড়ে টেবিল থেকে উঠে শুভাশিসবাবু জল আনতে গেলেন। ওদিকে রান্নাঘরে আমাদের খাবার দিয়ে গল্পে মত্ত ছিলেন বাকিরা। তারাও আমার গলা শুনে বেরিয়ে আসবে রান্নাঘর থেকে আমি জানি। কিন্তু ঠিক এই যে মাত্র কয়েক মুহূর্ত আমি পাচ্ছি, ঠিক এই সময়ের মধ্যে আমাকে করতে হবে গোটা কাজটা। আমি বসেছিলাম শুভাশিস বাবুর বাম দিকে। তার এবং আমার পায়েসের বাটিটা রাখা ছিল প্রায় পাশাপাশি। আমি একটি ছোট বোতলে জোলাপ ঢেলে নিয়ে গিয়েছিলাম। এটিকেও আমি এই বাড়ি থেকে উদ্ধার করেছি আর কি। রান্নাঘরের সামনে এই বোতলটিতে অল্প জল রাখা ছিল। যেহেতু এটি আকারেও ছোট, তাই এটিকে লুকিয়ে রেখেছি আমার পাঞ্জাবির পকেটে। শুভাশিসবাবু জল আনতে ওঠার মুহূর্তে আমি আমার পাঞ্জাবির পকেট থেকে বের করলাম বোতলটা, আর তারপরে সেটি ঢেলে দিলাম আমার জন্য বরাদ্দ পায়েসের বাটিতে। আর ঠিক তার পর মুহূর্তেই আমি অদল বদল করে দিলাম পাত্র দুটি। উফ, কি দম বন্ধ করে পরিস্থিতি! রুদ্রর এতক্ষণে জল খেয়ে বিষম একেবারে ঠিক হয়ে গেছে। এদিকে আমি দর দর করে ঘামছি দেখে শুভাশিসবাবু আমাকে বললেন, কি হয়েছে বৃষ্টিকবাবু? টেন্সড লাগছে আপনাকে? না না, তেমন কিছু না, আসলে গরম লাগছে একটু। তাহলে কি? ঠিক কোন পরিস্থিতিতে আমি ছিলাম সেটা আমি জানি। রুদ্র দেখলাম আমার দিকে তাকিয়ে মৃদু হাসছে। মজার কথা হলো, শুভাশিসবাবু সেই দিন বড্ড চেটে পুটে পায়েস খেতে খেতে বলছিলেন, সুলগ্না কিন্তু পায়েসটা দারুণ রেঁধেছে। কি বলো গিন্নি? রুদ্রপ্রিয় বাবু, আপনার কেমন লাগলো? রুদ্র একটা তৃপ্তির হাসি হেসে বলল, অতীব সুন্দর, অতীব সুন্দর। অপরদিকে আমি মনে মনে হাসতে লাগলাম। বিকেল থেকেই আমাদের ওষুধে একেবারে মোক্ষম কাজ দিয়েছে। শুভাশিসবাবু ঘর থেকে কেবলই বাথরুমের অভিমুখে অগ্রসর হচ্ছেন। দেবরাজ সন্ধেবেলা এলে রুদ্র তাকে সব ঘটনা খুলে বলল। না, জোলাপের ব্যাপারটা বলল না, ওটা হয়তো বলাটা শোভা পাবে না। দেবরাজ বলল,
দাদা এমনটা করে রেখেছে তা আমি কখনোই ভাবতে পারিনি। তাতে দাদার যে কি লাভ হচ্ছে সেটা উনিই জানেন। যাই হোক রুদ্র, এখন কি করণীয়? তুমি কি আবার চুরি করতে হবে বলে ভেবেছো নাকি? রুদ্র হালকা হেসে বলল, বাটপাড়ি বললে অধিক সুবিধা হবে বোধহয়। সে যাই হোক, আপাতত রাতের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আর তুমি দাদাকে উদ্ধার করতে পারলে? এখন অবধি সম্পূর্ণ নয়, তবে তার আগে আসল বাক্সটি হাতে পাওয়া দরকার। আজকে তোমার দাদা অফিসে যাবেন বলে মনে হয় না, তাহলে বাক্সটি বাড়িতেই থাকবে বলে আশা করি। হ্যাঁ, সেটাই ভাবছি। দাদার এমন অবস্থা যে কেন হলো কে জানে। আমি আর রুদ্র দুজনেই একে অপরের দিকে তাকালাম। কেবলমাত্র আমরাই তো জানি কেন এমন কাণ্ড ঘটেছে ওনার। শুভাশিস বাবুর সঙ্গে আমরা কথায় কথায় জানতে পারলাম তিনি আজ স্বভাবত যাবেন না কাজে, অর্থাৎ আজকেই আমাদের বাক্সটি উদ্ধার করতে হবে। খাওয়া দাওয়া শেষ হতে আমি একটু জিরিয়ে নিলাম। রুদ্র আমাকে নিজে থেকেই জোর করলো একটু বিশ্রাম নেওয়ার জন্যে। এর মধ্যে সে ধাঁধা নিয়ে আরো কয়েকবার নিরীক্ষণ করবে। রুদ্র মাঝরাতে আমাকে ডেকে নিয়ে বলল, কি হে বৃশ্চিক, বৃশ্চিক ঘুম থেকে ওঠো। এই বৃশ্চিক, এবার তো যাত্রা শুরু করতে হয়, বৃশ্চিক ওঠো। আমি ঘুম কাতুরে গলায় বললাম, হ্যাঁ উঠছি, দাঁড়াও। ঘুমটা একটু ভাঙতেই আবার উত্তেজনা ছড়িয়ে পড়ল আমার শরীরে। হ্যাঁ, এখন তো আমাদের একটি অভিযান শুরু হবে। তাহলে আর অযথা আলস্য নিংড়ে বের করে দিয়ে উঠে পড়াই শ্রেয়। আমি ওকে জিজ্ঞেস করলাম, রুদ্র তুমি সঠিক জানো তো বাক্সটি আজ ওই ঘরে রয়েছে? অবশ্যই, খেয়ে ঘরে ঢোকার সময় একবার উঁকি মেরে দেখে নিয়েছি। বেশ বেশ, তুমি দেবরাজের কাছে থাকা বাক্সটি রেখে তো আসবে ঠিকই, কিন্তু এটিকে হাতে নিয়ে মাপলে যদি উনি বুঝতে পারেন যে এটি হালকা। শোনো ভাইয়া, আমি এই বাক্সটি অন্য পাসওয়ার্ড দিয়ে লক করে ওখানে রেখে দেব, আর আমি আশা করি উনি খোলার চেষ্টাও করবেন না এই বাক্সটি। আর ভারের প্রসঙ্গে যখন কথা বললে তখন বলেই ফেলি, আমি এই বাক্সে একটি নিরেট পাথর রেখে দিয়েছি, যাতে ওজন কিছুটা হলেও বৃদ্ধি পায়। বাহ, এ তো অতি চমৎকার ভাবনা। আমরা দুজনেই খুব নিঃশব্দে শুভাশিস বাবুর ঘর থেকে নিয়ে এলাম বাক্সটি। রুদ্র যেমন যেমন প্ল্যান করেছিল ঠিক সেভাবেই সবটা এগিয়েছে। আমার হাতে এখন রয়েছে সেই অমূল্য রতন ভর্তি কালো বাক্সখানা। সত্যি কথা বলতে রুদ্র যেরকম ভার রেখেছে ওই নকল বাক্সে, তাতে আসল বাক্সটির ভারের সঙ্গে খুব একটা পার্থক্য করা যাচ্ছে না। রুদ্র বলল, বৃশ্চিক, আমি ধাঁধার উত্তর আশা করি খুঁজে পেয়েছি। আমার চোখ দুটো ভীষণভাবে জল জল করে উঠল। তার মানে রুদ্রপ্রিয় বুঝতে পেরেছে এই পাসওয়ার্ড। আমি অতি উৎসাহিত হয়ে বললাম, পাসওয়ার্ড কত আর কিভাবেই বা বুঝলে? রুদ্র হালকা হেসে বলল, বলছি বন্ধু, বলছি। দাদার নামটাই ছিল অন্ত হইতে আদি। এবার রোমান বংশের 3টি পুত্রের কথা ভাবো, যেটি আমরা ঘড়ির উপরে দেখতে পাই, বুঝলে কিনা? আরে গ্র্যান্ডফাদার ক্লকের উপর তাকালেই দেখতে পাবে রোমান হরফে লেখা রয়েছে 1 থেকে 12 অব্দি। তাদেরকেই উনি রোমান বংশের 3টি ছেলে বলেছেন। আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ তাই তো, এমনভাবে তো ভেবে দেখিনি। সে আবারও বলল, এবার প্রথমজন হলেন 1, দ্বিতীয়বারে আসেন আরেকজন অর্থাৎ 2, আর তারপরে আসে আরেকজন অর্থাৎ 3। ভদ্রলোক এই জন্য শুভাশিসবাবুকে বলেছিলেন সহজভাবে ভাবতে। হ্যাঁ এটা তো অনেকটা সহজ, কিন্তু তাতে ইংরেজির মিশেল স্পষ্ট হলো না। 1, 2 এবং 3কে তো আমরা ইংরেজিতেই বলে থাকি, সেজন্যই হয়তো এমনটা দেওয়া। কিন্তু এইখানেই ভদ্রলোকের চাল। তিনি বলেছেন শেষ থেকে ভাবতে, তাই আমরা 1, 2, 3 না দিয়ে 3, 2, 1 দেব। মনে আছে তো লাইনটি? অন্ত হইতে ভাবো আদিতে। বুঝলাম, তাহলে বাক্সটি খোলা যাক নাকি? নিশ্চয়ই। আমি আর রুদ্র অত্যন্ত উৎসাহের সঙ্গে সেটিকে খোলার চেষ্টা করলাম। পাসওয়ার্ড দিয়ে রুদ্র যখন বাক্সটি খোলার জন্য উদ্যত হলো, তখন আমাদের সমস্ত উৎসাহ যেন নিমেষেই ভাঙচুর হয়ে গেল।
এ কি, বাক্স যে খুলছে না! রুদ্র হতাশার স্বরে বলল, আমি জানি বৃশ্চিক, এটাই আসল বাক্স। আমিও আক্ষেপের সুরে বললাম, হ্যাঁ সে তো বুঝতে পারছি, নিশ্চয়ই তোমার কোথাও একটা ভুল হয়েছে রুদ্রপ্রিয়। কোনো একটা সূত্র হয়তো ছেড়ে যাচ্ছ তুমি। আমরা দুজনে নিরাশার গদিতে আশ্রয় নিলাম। না, এখনো বোধহয় দিল্লি অনেক দূর। কেবলমাত্র মরীচিকা দেখেই ছুটে গেছে রুদ্রপ্রিয়। এখনো প্রহর বাকি রয়েছে, তবে আমার বিশ্বাস রুদ্রপ্রিয় এর শেষ দেখেই ছাড়বে নিশ্চয়ই। ওর উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। পরদিন সকালে ঘুম আমার ভাঙল রুদ্রপ্রিয়র তাড়নায়। সে আমাকে ধাক্কা দিয়ে তুলল একেবারে। তার মুখের দিকে তাকিয়ে বুঝলাম তার মুখ একেবারে শুকিয়ে গেছে কোনো এক অজানা কারণে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি রুদ্রপ্রিয়, এভাবে আমাকে ডেকে তুললে কেন? কারণ আছে বৃশ্চিক, এখনই তৈরি হয়ে নাও তুমি, আমাদেরকে বেরোতে হবে। আমি আগ্রহবশত সর্বাগ্রে দেখলাম টেবিলের দিকে, কিন্তু সেখানে কিছুই না দেখতে পেয়ে বললাম, এ কি, বাক্স কোথায় গেল? সেটি চুরি হয়েছে কাল রাতে আমাদের ঘর থেকে। কিন্তু চোর তো সেটা নিয়ে কিছু করতেও পারবে না। পারবে, সব পারবে, কারণ আমি বাক্সটি খুলে ফেলেছি। আমি হতচকিত হয়ে বললাম, কি বলছো তুমি? হ্যাঁ, সকাল সকাল এখানে বাক্সটি না দেখেই বুঝতে পেরেছি যে বাক্সটি চুরি করা হয়েছে, এবং যে চুরি করেছে সে নিশ্চয়ই আমাকে লক্ষ্য করেছে এবং সে পাসওয়ার্ড জানে, সেই বিষয়েও আমি নিশ্চিত। তাহলে এখন কি করণীয়? আর চুরি করলো কে? আপাতত সুভাষিস বাবুর সাথে কথা বলে এসেছি, থানার অধিকর্তাদের নিয়ে বেরোবো। আর চোর নয়, বরং বাটপার বলতে পারো দেবরাজকে। আমার যেন মাথা সম্পূর্ণ ঘুরে গেল রুদ্রর এহানো কথা শুনে। এখন তাহলে তাকে আমরা খুঁজবই বা কোথায়? লোকাল থানার অধিকর্তাদের সাথে মিলে আমরা হাওড়া স্টেশনে উপনীত হলাম। অন্তত অমন মহামূল্যবান জিনিসটি হাতে পেয়ে নিশ্চয়ই আর এখানে থাকবে না সে। কিন্তু এতক্ষণে না জানি কোন রাজ্যে গিয়ে পৌঁছেছে। সকালে ঘুম থেকে উঠে সুভাষিস বাবুর স্ত্রী সুলগ্না এবং দেবরাজকে দেখতে পাননি। তখনই উনার মনে সন্দেহ হয়। এরপর যখন ওদের ঘরেও দেখতে পেলেন না, তখন উনি সুভাষিস বাবুকে জানান। এরপর ধীরে ধীরে তা ক্রমেই রুদ্র এবং আমি জানতে পেরেছি। দেবরাজের আসল উদ্দেশ্য সম্ভবত ছিল সেটিকে বিক্রি করে দেওয়া। এরপর সে তার বড়লোক হওয়ার ক্ষেত্রে আরও অনেক ধাপ এগিয়ে যেতে পারবে। কিন্তু এখন তার চেয়েও বেশি জরুরি ওকে খুঁজে বের করাটা। স্টেশনের প্রতিটি অংশে আমরা তন্ন তন্ন করে খুঁজে চললাম ওদের, কিন্তু কোথাও পাওয়া গেল না দেবরাজকে। পুলিশ অফিসার তার ছবি দেখিয়েও বিশেষ সুবিধে করতে পারলেন না, কারণ কর্মব্যস্ত জীবনে মানুষ এখন কার মুখটাই বা মনে রাখবে। রুদ্রপ্রিয় হতাশার সহিত বলল, সুভাষিস বাবু, আমি হয়তো আপনাদের জিনিসটা আর ধরে রাখতে পারলাম না, জিনিসটা হয়তো বেহাত হয়ে যাবে। সুভাষিস বাবু বললেন, কি আর করা যাবে বলুন রুদ্রপ্রিয় বাবু, এমনিতেই জিনিসটা আমাদের পরিবারের না, তাহলে ওটাকে বেহাত জিনিসই বলা যেতে পারে। কিন্তু আমার বাল্যবন্ধু দেবরাজ যে এমনটা করবে। রুদ্রকে আমি থামিয়ে দিয়ে বললাম, রুদ্র, ওই দেখো, ওই যে বাইরের শৌচালয়ের দিকে দেখো একবার। সকলে মিলেই সেই দিকে তাকাতেই চমকে উঠল সবাই। আমরা দেখতে পেলাম শৌচালয় থেকে বেরোচ্ছে আমাদের নাটকের অভিনেতা শ্রী দেবরাজ বর্মন। বাইরে তার স্ত্রী দাঁড়িয়ে হয়তো তাকে মুখ ঝামটা দিচ্ছে। আমরা সকলে মিলে সেই দিকে এগিয়ে যেতে দেবরাজ নিজেই আত্মসমর্পণ করল। তবে সেখানে তার যে শোচনীয় অবস্থা ছিল সেটা দেখে আমার আর রুদ্রপ্রিয়র হাসির অন্ত রইল না। দেবরাজ আসলে স্টেশন অবধি পৌঁছাতেই পারেনি। বাইরের একটি শৌচালয়ে সে এতক্ষণ যাপন করেছে।
তাকে নিয়ে থানায় উপস্থিত হলে তার কাছ থেকে পাওয়া গেল সেই কালো বাক্সটি। এই বাক্সটির জন্যে এত লড়াই। দেবরাজকে রুদ্র জিজ্ঞেস করল, দেবরাজ, সবকিছু তো ভালোই চলছিল, কেন বেকার বেকার তুমি এমন একটা কাজ করতে গেলে বলো তো? দেবরাজ একটা হাসি হেসে বলল, টাকার জন্য রুদ্রপ্রিয়, অনেক টাকার জন্য। সারাদিন দোকানে দুবেলা খেটে যা রোজগার হয় তার বেশিরভাগই চলে যায় দাদা, বৌদি আর বাড়ির সমস্ত খরচায়। আমি আর পেরে উঠছিলাম না রুদ্র। তখন আমার স্ত্রী আমাকে এই পরামর্শ দিল। আমিও খবর পেলাম একজন দিল্লির বিজ্ঞানীর কথা। তিনি কি যেন একটা নতুন জিনিস আবিষ্কার করেছেন। বিশ্বাস করো, তার আবিষ্কারের প্রতি আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। আমি তাকে চিঠি মারফত আমার বাড়িতে থাকা এই আবিষ্কারটি সম্পর্কে জানাই এবং তাকে এটাও বলি যে সারা পৃথিবীতে এই আশ্চর্য তরলের আবিষ্কারক হিসাবে তার নামটাই থেকে যাবে, আর কারোর নাম থাকবে না। এবং আমি নিজেও কখনো কিচ্ছু দাবি করব না। শুধু তার বিনিময়ে আমার চাই টাকা। তিনিও রাজি ছিলেন আর আমিও। কিন্তু আমার এই তরলটি ওই অপয়া বাক্স থেকে বের করার দরকার ছিল। সেই জন্য আমি শরণাপন্ন হলাম রুদ্রপ্রিয়র কাছে। শেষমেশ দাদা যে এমনটা আমার সাথে করে রেখেছে সেটাও তো রুদ্রর কথা শুনেই জানতে পারলাম। রুদ্রপ্রিয়, আমি কি চুরি করেছি নাকি বাটপাড়ি? রুদ্র হালকা হেসে বলল, তুমি লোভে পড়ে তোমার বাবার সবচেয়ে বড় জিনিসটির অপমান করেছো দেবরাজ। তিনি একজন বিশ্বাসী ব্যক্তি ছিলেন, আর তুমি সেই অংশে ক্ষত করেছো। তোমার কাজটাকে চুরির চেয়ে বিশ্বাসঘাতকতা বললে অধিক কার্যকরী হয়। শুভাশিসবাবু রেগে গিয়ে বললেন, দেবরাজ, আমি তোর থেকে এটিকে আড়ালে রেখেছিলাম, তার একটা কারণ আছে। আমি ভালোভাবেই জানতাম তুই এটাকে নিয়ে সঠিকভাবে রাখতে পারবি না। আর বাড়িতে রুদ্রপ্রিয় বাবু এবং বৃশ্চিক বাবুর আগমন দেখে আমার সেই ধারণা একেবারে দৃঢ় হয়েছিল। আমি চাইনি রুদ্রপ্রিয় বাবু বাক্সটি খুলে তরল বের করতে সক্ষম হন। রুদ্র বলল, আমাকে মার্জনা করবেন সুভাষিসবাবু, আমি আপনার ঘর থেকে চুরি করেছি, কিন্তু সেটির পিছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। সে যাই হোক, আপাতত আমাকে বাক্সটি দিলে সুবিধা হয়। রুদ্র বাক্সটি হাতে নিয়ে বলল, এত কাণ্ড যে বিষয়টি নিয়ে, সেই বিষয়ে একটু আলোকপাত করা যাক এবারে। আমার বন্ধু বৃশ্চিক সঠিক বলেছিল যে ইংরেজির মিশেল ঠিক কি সেটা পরিষ্কার হলো না। হ্যাঁ, আমি ওই জায়গায় একটা ভুল করেছিলাম বটে। দেবরাজের বাবার দেওয়া ধাঁধা অনুসারে আমরা জানতে পেরেছি পাসওয়ার্ড হবে 321। তার কারণটিও ব্যাখ্যা আপনাদের করে দিচ্ছি। বলে রুদ্র ব্যাখ্যা দেওয়া শেষ করল। সেই ব্যাখ্যাটি আরেকবার দিয়ে পাঠককুলকে হতাশ করব না, কিন্তু এখানে রুদ্র অতিরিক্ত যে সংযোজন করল সেগুলি উল্লেখ করা অত্যাবশ্যক। সে বলল, এই 321 পাসওয়ার্ড দিয়েও যখন এটি খোলেনি তখন আমি বড্ড দুশ্চিন্তায় পড়লাম। তাহলে এতক্ষণ ভুল পথে গিয়েছি কেবল। কিন্তু না, সবটা আমার ভুল হয়নি, বরং বলা চলে আমি ঠিক দিকেই এক ধাপে এগিয়েছিলাম। ধাঁধা পড়লে বোঝা যায় ইংরেজির এখানে এক মস্ত প্রভাব আছে। লাইনটি ছিল তিনের মিলন ইংরেজিতে। এর মানে তিনের মিলন হবে, কিন্তু ইংরেজিতে এবং অন্ত থেকে আদিতে। সব কিছু ভাবতে ভাবতে আমার মাথায় এলো একটা চমৎকার জিনিস। আমরা এতক্ষণ পাসওয়ার্ডটি বলছি 321। এবারে একবার ভাবুন, 1 শব্দের ইংরেজিতে বানান কি হয়? শুভাশিসবাবু বললেন, ONE 1। একদম ঠিক এমনভাবে ভাবলে বের হবে 2, অর্থাৎ 2WO, এবং 3 THREE। ঠিক কিনা? হ্যাঁ, ঠিক। এবারে আপনারা প্রতিটি ইংরেজি শব্দের শেষ অক্ষরগুলি ভাবুন। 1 এর শেষে থাকছে ই, 2 এর শেষে থাকছে ও, এবং 3 এর শেষে থাকছে ই। ভাবুন ইংরেজি অ্যালফাবেট অনুসারে এই শেষের অক্ষরগুলি কত নম্বর স্থান অধিকার করে। ই হলো 5 নম্বর অ্যালফাবেট, ও হলো 15 নম্বর অ্যালফাবেট, এবং আরেকটি ই হলো 5 নম্বর অ্যালফাবেট। কিন্তু 15 নম্বর তো আর আনা যাবে না। তাহলে সেটিকে যদি আমরা শূন্য হিসেবে বিচার করে থাকি তাহলে সংখ্যাটি হবে 0, অর্থাৎ 0। এবং ইংরেজিতে এই শূন্যকে ইংরেজরা ও বলে উচ্চারণ করে থাকে। এবারে যদি আমরা এটিকে শেষ থেকে শুরু করে দেখি তাহলে হচ্ছে
দেবরাজ মৃদু গলায় বলে উঠল, 505। একদম 505 কিংবা 505। বলে রুদ্র বাক্সটির পাসওয়ার্ডের জায়গায় 505 দিতেই বাক্সটি খুলে গেল এবং সেখান থেকে বেরিয়ে এলো শোলার মধ্যে যত্ন করে রাখা একটি গোলাপি বর্ণের তরল। দেখলাম দেবরাজ বসে বসে জল জল দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে আছে। শুভাশিস বাবু রুদ্রকে বললেন, আপনাকে অনেক ধন্যবাদ রুদ্রপ্রিয় বাবু। আপনি যে মহৎ উপকার করলেন তার জন্য আমি অত্যন্ত আনন্দিত। এই বৈজ্ঞানিক আবিষ্কারটি যাতে কোনোভাবেই কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহৃত না হয় তার ব্যবস্থা আমি করব। আপনার মস্তিষ্কে তারিফ না করে সত্যিই পারা যায় না। তবে জানি না কেন কাল থেকে আমার শরীর একেবারে ঠিক নেই। খালি ঘর থেকে বাথরুম আর বাথরুম থেকে ঘর ঘুরে যাচ্ছি। এতক্ষণ ঠিকঠাক ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আবার শরীরটা অসুস্থ হচ্ছে। বলে তিনি সামনের শৌচালয়টির দিকে অগ্রসর হলেন। এবারে যে জিনিসটি আমি দেখলাম সেটির জন্যে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সুলগ্না বর্মন নিজের ব্যাগ থেকে একটি বোতল বাইরে বের করে রাখলেন। আসলে সার্চিং এর জন্যে তাকে সবকিছুই বাইরে বের করতে হচ্ছিল ব্যাগ থেকে। এই বোতলটি চিনতে আমাদের অসুবিধে হলো না। এটাই সেই বোতল যাতে আমি জোলাপ ভরে রেখে দিয়েছিলাম, কিন্তু সৌভাগ্যবশত আমার বোতলটি পরিষ্কার করে রাখা হয়নি। সম্ভবত ওর মধ্যেই জল ঢেলে রেখে দিয়েছিলেন সুলগ্না দেবী। আর তারপরে কি হয়েছে সেটি তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। দেবরাজ মনে হয় আরেকবার বাথরুমের দিকে অগ্রসর হবে। এমন সময় রুদ্র এগিয়ে গেল সুলগ্না দেবীর দিকে। তাকে বলল, এই বোতলটি আপনি সঙ্গে করে এনেছেন? তার কোনো আলাদা কারণ রয়েছে? সুলগ্না মাথা নিচু করে বলল, আপনি গোয়েন্দা মানুষ, আপনি খুঁজে বের করুন না হয়। এই বোতলটি আমার খুব প্রিয় বোতল, আর সহজে আমার বহন করতেও সুবিধে হয়। সেই জন্যই এটা সবসময় সাথে নিয়ে চলি। আপনার যদি সেই নিয়ে কোনো আপত্তি থেকে থাকে তাহলে। না না, আপত্তি আমার নেই। বরং আপনি যদি আজ এই বোতল না নিয়ে বেরোতেন তাহলে আপনাদের ধরাটা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়তো। মানে, আমার তেষ্টা পেয়েছে, একটু জল খেতে দিন। না না, ভুলে ওটি করতে যাবেন না, তাহলে কিন্তু ভাসুর ঠাকুর আর স্বামীর মতন আপনারও একই হাল হবে। সুলগ্না আমাদের দুজনের দিকে তাকিয়ে থাকলো এক দৃষ্টে। সে যেন ব্যাপারখানা আন্দাজ করে ফেলেছে এতক্ষণে। রুদ্রপ্রিয় একটু ফিল্মি কায়দায় বলল, তোমার চাল কাজে দিয়েছে ভাই বৃশ্চিক, একেবারে মোক্ষম চাল। তবে মূল পণ্ডিতকে ধুনোর ধোঁয়ায় আর জর্জরিত না করলেও চলবে, কি বলো? আমি হালকা হেসে বললাম, যথা আজ্ঞা ডিটেকটিভ। শুনছিলেন সংখ্যা রহস্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী আরেকটি গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।